আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং একজন পিসি গেমারের কাছে কম্পিউটারের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে ফেভারিট যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এবং এই মুহূর্তে গেমারদের কাছে সবথেকে অ্যান্টিসিপেটেড যে গ্রাফিক্স কার্ড তা হলো এনভিডিয়া নিউলি লঞ্চড 4090। তো পিএনওয়াই এর 4090 কার্ডটা গতকালকে আমাদের হাতে এসেছে এবং আজকের ভিডিওতে আমি বেসিক্যালি এটার একটা আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করবো আপনাদের সাথে। এবং এই মুহূর্তে এটা আমি আমার রিগে ব্যবহার করছি, যেটা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো এটা আসলে কেমন পারফর্ম করে, বা আমি স্পেশালি 1080p-তে গেমিং করে থাকি, এটা শুনলে একটু হাস্যকর লাগতে পারে, বাট আমি 240 হার্টজের মনিটর ইউজ করি। সো নর্মালি এই স্পোর্টস ফোকাসড যেই মনিটরগুলো হয়ে থাকে সেগুলো অত বেশি হায়ার রেজলিউশনের হয় না, বা হলেও অনেক বেশি এক্সপেন্সিভ। বাট এখানে আমি 1080p গেমিংয়ের একটা সিগনিফিক্যান্ট পারফরমেন্স বুস্ট দেখতে পেয়েছি। তো সেগুলো নিয়ে টুকটাক কথা বলবো আজকের ভিডিওতে। পাশাপাশি আমি যেহেতু ভিডিও এডিট করে থাকি অনেক বেশি, তো একজন ক্রিয়েটরের জন্য আসলে এর যে 24 GB VRAM বা এতে যে এনভিডিয়া ব্র্যান্ড নিউ এনভ্যাঙ্ক এনকোডার ব্যবহার করেছে, ডুয়েল এনভ্যাঙ্ক এনকোডার, একই সাথে AV1, তো সব মিলিয়ে একজন ক্রিয়েটরকে কতটুকু হেল্প করবে এই জিনিসগুলো, সেসব নিয়েই ব্রিফলি আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে ধন্যবাদ জানাবো স্টারটেককে, স্পেশালি রিগ হাউসের রবিন ভাইকে, এই PNY এর 4090 প্রোভাইড করে ভিডিওটা বানাতে সহায়তা করার জন্য। সো কোথাও যাবেন না, আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে এক্সপার্ট টক্স। অনলাইনে ইনকাম এই ব্যাপারটা শুনলে আমাদের কাছে মনে হয় কোনো একটা স্ক্যাম। এছাড়াও ঘরে বসে টাকা ইনকামের বিভিন্ন কোর্সও আমরা অনলাইনে অ্যাভেলেবল পাই, তবে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের কাজে লাগে না। বাট এক্সপার্ট টক্স আমার কাছে পার্সোনালি একটু ডিফারেন্ট মনে হয়েছে, বিকজ এখানে যেই মেন্টর রয়েছে সেলিম ভাই এবং আক্তার ভাই, তারা আসলে যেই কাজটা আপনাকে শেখাবে সেটা নিয়ে তারা অনেক দিন স্টাডি করেছে, এবং এটা বেসিক্যালি অ্যাফিলিয়েট এবং ব্লগিং। এবং তার থেকেও যে ব্যাপারটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তা হলো এই কোর্সটা একেবারেই ফ্রি, অর্থাৎ 25 দিনের একটা কোর্স। তবে কোর্সটা করার সময় আপনি একেবারে প্র্যাকটিক্যাল যে প্রজেক্ট সেটাতেই কাজ করবেন এবং তখন লাইভ ইনকাম করবেন। এবং যখন আপনার ইনকামটা এনশিওর হবে সেখান থেকে 40% কমিশন তাদেরকে দিতে হবে। তবে এই সিক্রেট গাইডলাইন্সগুলো যদি আপনি অন্য কোনো প্রজেক্টে লাগান এবং সেখান থেকে ইনকাম করেন, তার জন্য তাদেরকে কোনো রকম কমিশন দিতে হবে না। সো আপনারা যারা পার্ট টাইম ইনকামের জন্য কোনো একটা সোর্স খুঁজছেন, আই থিঙ্ক এটা একটা বেশ ভালো অপশন হতে পারে আপনাদের জন্য। সো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদের জন্য এক্সপার্ট টক্সের বাকি ডিটেল আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অলরাইট, তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আনবক্সিংয়ে। এবং এই হচ্ছে PNY 4090 XLR8 এর বক্স, যার উপরে বেশ বড়সড় করে লেখা রয়েছে 4090 এই প্লেন টেক্সটে, এবং এই সেম ফন্ট আপনারা দেখতে পাবেন একেবারে থ্রু আউট দ্য এনভিডিয়া 4090 যতগুলো কার্ড রয়েছে সবগুলোতে। এছাড়াও 24 GB VRAM রয়েছে এটাতে, জাস্ট লাইক 3090। এবং বক্সটির পেছনে আপনারা বেশ কিছু কি ফিচার্স দেখতে পাবেন এই RTX 4090-র। অলরাইট, লেটস ওপেন আপ দ্য বক্স অ্যান্ড দেয়ার ইউ গো। ও মাই গড, দিস ইজ হিউজ। এটা অলমোস্ট 4 স্লটের একটি কার্ড, অলমোস্ট না 4 স্লটেরই একটি কার্ড, এবং এটার ওজন আমি শিওর যে 2 কেজির ওপরেই হবে। এবং আমার মনে হয় 4090-র ভিডিও যারা প্রিভিয়াসলি দেখেছেন তারা জানেন মোরলেস প্রত্যেকটা এআইবি পার্টনার, বা আমরা যদি রেফারেন্স মডেলের কথা বলি, তার প্রত্যেকটাই কিন্তু বেশ বড় সাইজের। তো আপাতত এটা সাইডে রেখে দিচ্ছি এবং দেখি বক্সে আর কী থাকছে। এরপর আপনারা পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল এবং থাকছে একটি জিপিইউ সাপোর্ট ব্র্যাকেট। এটা আমার মনে হয় ফাইনালি কাজে লাগবে, বিকজ এই জিপিইউর যে সাইজ, এটাতে জিপিইউ স্যাগ খুবই অবভিয়াস। সো আমি রেকমেন্ড করব যারা এই জিপিইউটা তাদের কেসে ইনস্টল করবেন, অবশ্যই পাশাপাশি এই জিপিইউ সাপোর্ট ব্র্যাকেটটাও ইনস্টল করে নেবেন। হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই অ্যাডাপ্টার পাচ্ছেন যেটাতে 12 পিন বা 16 পিনের কানেক্টর রয়েছে, যেটা এখন প্রোপ্রাইটারি এনভিডিয়া ব্যবহার করছে তাদের প্রত্যেকটা 40 সিরিজে। আই মিন এই 4090 এবং 4080 যেটা আসছে আপকামিং, সেটাতেও আমরা এই 12 পিন কানেক্টরই দেখতে পাবো। অলরাইট, তো এই গেল বক্স কন্টেন্ট। এবার চলুন কার্ডটা প্লাস্টিক ব্যাগ থেকে বের করা যাক। অ্যান্ড there you go guys, this is definitely huge. আর লুকের কথা যদি বলি, PNY সাধারণত খুবই বাজেট ফ্রেন্ডলি কার্ড বানায়, সো এটাতে লুক হয়তো আপনি একেবারে আউট অফ দিস ওয়ার্ল্ড বা মোস্ট বিউটিফুল পাবেন না। মোস্টলি এটা প্লাস্টিক শ্রাউডের একটি বিল্ড, তবে হাতে নিয়ে এটা যথেষ্ট সাবস্ট্যান্সিয়ালি মনে হচ্ছে আমার কাছে, কারণ 40 সিরিজের প্রত্যেকটা কার্ডে কিন্তু এনভিডিয়ার পক্ষ থেকে কিছু গাইডলাইন ছিল, যেখানে কুলার ডিজাইনকে অবশ্যই মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হতো এটাকে ঠান্ডা রাখতে। সো এটা আমার মনে হয় সেই স্ট্যান্ডার্ডকে প্রপারলি মেনটেন করতে পারবে, বিকজ এটাতে যেই হিটসিঙ্ক রয়েছে সেটা কিন্তু বেশ মোটা। আমি যদি আপনাদেরকে রেফারেন্স হিসেবে দেখাই, আমার যে কারেন্ট ডেইলি ড্রাইভার অর্থাৎ গিগাবাইটের RTX 3080 ভিশন, এটা কিন্তু 3 স্লটের একটি কার্ড, এবং এটার ভেতরে যদি আপনারা দেখেন দুটোর মধ্যে হিটসিঙ্কের কিন্তু হিউজ পার্থক্য রয়েছে। ইনফ্যাক্ট আমি বলবো 4090-র যে হিটসিঙ্ক সেটা অলমোস্ট ডাবল থিকনেসের দিক থেকে, যদিও কার্ডটা অনলি একটা স্লট বেশি, বাট হিটসিঙ্ক অনেক বেশি মোটা এই PNY XLR8 কার্ডটিতে। এছাড়া PNY-এর কার্ডগুলোতে আমি আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি প্রিভিয়াসলিও, তাদের 3 ফ্যান ডিজাইন, কুলারগুলোর প্রত্যেকটা ফ্যান একই ডিরেকশনে ঘোরে, অর্থাৎ আমার গিগাবাইটে যেমনটা দেখতে পাচ্ছেন বা আসুসও এই কাজটা করে, অর্থাৎ সেখানে মাঝখানের যে ফ্যানটা সেটা ক্লকওয়াইজ ঘোরে, আর বাকি দুটো ফ্যান সেটা
কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে এবং এটা মূলত করা হয় টার্বুলেন্স রিডিউস করতে। বাট আমার মনে হয় PNY এই ব্যাপারটা নিয়ে খুব একটা বদার না, সো এর প্রত্যেকটা ফ্যান একই ডিরেকশনে ঘুরে, যেটা কাউন্টার ক্লকওয়াইজ, এবং একটু পরে আপনারা পারফরমেন্সও দেখতে পাবেন এটা আসলে খুব বেশি বড় ডিফারেন্স মেক করে না। ওকে, তো সাইজ ওয়াইজ যেমনটা দেখতে পাচ্ছেন, লম্বায় হয়তো খুব বেশি বড় হবে না আমার 3080 তুলনায়, বাট থিকনেসের দিক থেকে হিউজ ডিফারেন্স রয়েছে দুটো কার্ডে, যার রিফ্লেকশন আপনারা ওজনেও দেখতে পাবেন, এবং দুটোর মধ্যে ওজনেও প্রায় 800-900 গ্রামের পার্থক্য শিওর রয়েছে, যদিও আমার কাছে স্কেল নেই, তাহলে মেপে দেখাতাম। আর XLR 8-এর এই পোর্শনটা কিন্তু RGB, অর্থাৎ এটা আপনারা চাইলে সফটওয়্যার কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এই মাঝখানের ফ্যানের চারপাশেও কিন্তু RGB কন্ট্রোল লাইট রয়েছে, যদিও আপনি হরিজন্টাল মাউন্টে এটা খুব একটা দেখতে পাবেন না, আপনি যদি ভার্টিক্যাল মাউন্ট করেন সেই ক্ষেত্রে হয়তো আপনি এটা দেখতে পারেন। এবং আমার যেটা মনে হয় এই কার্ডটা আসলে ভার্টিক্যাল মাউন্ট করাটাই বেশি মেক সেন্স করে, কারণ আমার যে পিসি কেসটা রয়েছে পার্সোনালি আমি যেটা ব্যবহার করি O11 ডাইনামিক, এটা রেগুলার ভার্সন, এটা ইভো না বা এক্সেল না। সো এটাতে আমি যখন কার্ডটা ইনস্টল করলাম এবং যখন এই অ্যাডাপ্টার আমি ব্যবহার করলাম, এবং আমি অবশ্যই কিছুটা ভয় ছিলাম, কারণ আপনারা জানেন এই অ্যাডাপ্টার নিয়ে কিন্তু অনেক ইস্যুস রয়েছে, লাইক এটা মেল্টিং ইস্যু রয়েছে, নানান ইস্যু কিন্তু অলরেডি আমরা শুনতে পাচ্ছি ইন্টারনেট ভরে। আর যেহেতু কার্ডটা একটা রিভিউ ইউনিট, সো আমিও রিস্ক নিতে চাচ্ছিলাম না এবং আমি এটা বেন্ড করিনি জোরপূর্বক। সো এটা কিন্তু অনেকখানি বের হয়েছিল আমার সাইড প্যানেল থেকে, যার কারণে আমি সাইডের যে গ্লাস প্যানেলটা সেটা ইনস্টলই করতে পারছিলাম না, এবং আমাকে মোস্টলি ওপেন বেঞ্চ স্টাইলে এই কার্ডটা টেস্ট করতে হয়েছে যতক্ষণ সময় আমার কাছে কার্ডটা ছিল। সো আপনার যদি এই কার্ডটা বা এনভিডিয়ার যে কোনো 4090 নেওয়ার পর এই অ্যাডাপ্টারটা ব্যবহার করার পরিকল্পনা থাকে, আমার মনে হয় পাশাপাশি ভার্টিক্যাল মাউন্ট অবশ্যই একটা কেনা উচিত, যদি আপনার কেসে সেটা বিল্ট ইন না থাকে। আদারওয়াইজ আমার মতো সাইড প্যানেল খুলে আপনাকেও ব্যবহার করতে হবে। অলরাইট, তো ইনস্টল হয়ে গেছে এবং আমি খুব বেশি সময় পাইনি সত্যি বলতে এই কার্ডটা নিয়ে, খুব শর্ট সময়ের জন্য কার্ডটা আমি পেয়েছিলাম। তো যতটুকু সময় পেয়েছি আমি টুকটাক গেম ট্রাই করেছি এই কার্ডটাতে। এবং আরেকটা কথা যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি, যে আমি মোস্টলি 1080pতেই গেমগুলো খেলেছি, কারণ আমার যে মনিটর সেটা স্পোর্টস ফোকাসড একটি মনিটর 240 হার্টজের, সো এটা রেজলিউশন অনলি 1080p, এবং আমি কোনোভাবে এই কার্ডটা তাদেরকে রিকমেন্ড করবো না যারা 1080p গেমিংয়ের জন্য 4090 কিনবেন অনলি। যদি আপনার অন্যান্য ক্রিয়েটিভ ওয়ার্ক থেকে থাকে এবং পাশাপাশি আপনি কি হাই রিফ্রেশেড মনিটর ব্যবহার করেন, সেক্ষেত্রে হয়তো এটা মেক সেন্স করে লাইক মি, বাট এই কার্ডটা অ্যাকচুয়াল পাওয়ার ডেলিভার করবে 4K গেমিংয়ে। অলরাইট, সো উইথ দ্যাট গেট আউট অফ দ্য ওয়ে, এবার একটু পারফরমেন্সে নজর দেওয়া যাক। তো বেসিক্যালি এটাতে আমি 3টা গেম খেলেছি, যার মধ্যে 2টো সিঙ্গেল প্লেয়ার গেম, যার মধ্যে ফার্স্ট গেমটা ছিল আ প্লেগ টেল রিকোয়েম, এবং এই গেমটা রিসেন্টলি এসেছে, এবং এটা সত্যি বলতে অপটিমাইজেশনের দিক থেকে বেস্ট না, এবং এটাতে অনেক ক্ষেত্রেই কিছু বাগস রয়েছে, বাট গেমটার গ্রাফিক্স অ্যামেজিং, এবং এটা শুরুর দিকে অ্যাটলিস্ট কোনো রকম ইস্যুস কিন্তু দেয় না। জিপিও প্রপার ইউটিলাইজ করছিল আমার 3080তে যখন আমি গেমটা শেষ করি তখন। 4090 যখন আমি ইনস্টল করলাম এবং এই গেমটা রান করলাম, আই ওয়াজ লাইক এটাতে একেবারেই ডাবল ফ্রেম রেট আমি পাচ্ছিলাম আমার 3080 তুলনায়। সো আপনি যদি মনে করে থাকেন যে 1080p গেমিংয়ে এটা আপনাকে কোনো রকম পারফরমেন্স গেইন দিবে না, আই থিঙ্ক ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস, বিকজ এটা আপনাকে টুয়াইস ফ্রেম রেট দিচ্ছে কিন্তু অলরেডি। আর আরেকটা ব্যাপার বলে রাখি, আমি কিন্তু এটাতে 750 ওয়াট দিয়ে রান করেছি কার্ডটা, যেটা ডেফিনেটলি এনভিডিয়া বা কোম্পানি PNY কোনোটাই রিকমেন্ড করে না, বাট আমি একটু দেখতে চাচ্ছিলাম আসলেই কি এত বেশি পাওয়ার দরকার আছে কিনা। এই কার্ডটাকে আমি হাইয়েস্ট পাওয়ার কনজিউম করতে দেখেছি প্লেগ টেলে, এবং সেটা ছিল 393 ওয়াট। আর আমি কিন্তু এই মুহূর্তে সিস্টেমে যেই প্রসেসরটা ব্যবহার করছি সেটা হচ্ছে 13 জেনারেশন ইন্টেল র্যাপটর লেক 13700K, এবং এটাও কিন্তু 265 ওয়াট পর্যন্ত টানবে একেবারে যদি আপনি সবগুলো কোর ব্যবহার করেন, বাট আমরা জানি গেমিংয়ের সবগুলো কোর কখনোই ব্যবহৃত হয় না, এবং গেমিংয়ের সময় এটা অ্যারাউন্ড 105 ওয়াট টানছিল। সো সব মিলিয়ে আমার সিস্টেম পাওয়ার কনজাম্পশন কিন্তু আমার মনে হয় না 500 ওয়াট ক্রস করেছে। সো আই থিঙ্ক 750 ওয়াট যাদের রয়েছে এবং শুধুমাত্র গেমিং করবেন তাদের জন্য আসলে পাওয়ার সাপ্লাই আপগ্রেড করাটাও কিন্তু একেবারে ম্যান্ডেটরি না। দেন আমরা যদি গড অফ ওয়ারে চলে আসি, এখানেও এক্স্যাক্টলি সেম, অর্থাৎ আমার 3080 থেকে অলমোস্ট 80% মোর ফ্রেম পাচ্ছিলাম আমি 4090-তে, এবং প্রত্যেকটাতে কিন্তু প্রিসেট ছিল একেবারে হাইয়েস্ট প্রিসেট। যদিও সিঙ্গেল প্লেয়ার গেমে অনেকে আর্গুমেন্ট করবে যে আসলে এত FPS এর দরকার নেই, আপনি এত বেশি ফিল করতে পারবেন না, বিকজ এগুলো কিন্তু অত বেশি ফাস্ট পেস গেম না, লাইক ফার্স্ট পার্সন শুটার, সো এটা ম্যাটার করে না, ট্রু, বাট এত বেশি বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স সত্যি বলতে এর আগে আমি আমার 3080-তেও পাইনি। আর যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমি সময় খুব বেশি পাইনি কার্ডটা নিয়ে, যার কারণে DLSS 3 বেস যেই গেমগুলো এখন সাপোর্টেড রয়েছে সেগুলো আমি খেলার সুযোগ পাইনি, বাট এটাতে আমি DLSS ট্রাই করেছিলাম একেবারে পারফরমেন্স মোডে, যে আসলে যে হাইয়েস্ট কত FPS আমি পাই 1080p-তে। তো এটাতে জিপিইউ তখন 89%-এর মতো ব্যবহার করছিল DLSS পারফরমেন্স সেটিংয়ে এই গড অফ ওয়ারে, এবং তখন আমি হাইয়েস্ট FPS সম্ভবত পেয়েছি 230 FPS, যেটা অলমোস্ট আমার মনিটরের সমান FPS এর মতো। আর FPS গেম লাইক ভ্যালোরেন্ট আমি অনেক বেশি খেলি, সো এটার পারফরমেন্স কেমন সেটাও আমার একটা কোয়েশ্চেন ছিল। তো এটাতে আমি 3080-র সাথে কম্পেয়ার করে কিছুটা ইম্প্রুভমেন্ট অবশ্যই পেয়েছি, বাট নাইট অ্যান্ড ডে না। তবে একটা ছোটোখাটো ডিফারেন্স আপনারা পাবেন, মূলত এই ভ্যালোরেন্ট বা FPS গেমগুলো কিছুটা CPU বাউন্ড হয়ে থাকে, যার কারণে জিপিইউ কিন্তু অত বেশি ইউটিলাইজ হয় না। সো ভ্যালোরেন্ট খেলার জন্য অ্যাটলিস্ট কেউ 4090 কেনার দরকার নেই। দেন আরেকটা যে সিগনিফিকেন্ট অ্যাসপেক্ট রয়েছে এই 4090 বা এই ধরনের ফ্ল্যাগশিপ লেভেল জিপিইউর, তা হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্কলোড। সো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি মোস্টলি ভিডিও এডিটই করে থাকি, এবং আমি এখন বর্তমানে ভিঞ্চি রিজলভ ব্যবহার করি আমার এডিটিংয়ের জন্য, এবং আমার ক্যামেরার যে ফুটেজ H.265 10 বিট, এটা মোটামুটি
পাওয়ারফুল একটা কোডেক আপনারা বলতে পারেন, যেটা নর্মাল সিস্টেমে রান করতে কিছুটা বেগ পেতে হয়। বাট আপনারা জানেন 4090 কিন্তু বেশ কিছু নতুন এনকোডার ইন্ট্রোডিউস করা হয়েছে, লাইক এনভ্যাঙ্ক ডুয়েল এনকোডার রয়েছে এখন নতুন। এছাড়াও এতে AV1 এনকোডার রয়েছে, যদিও AV1 এর সুবিধা এখন পর্যন্ত নিতে পারছি না আমরা, বিকজ সফটওয়্যারগুলো কিন্তু এখন অপটিমাইজ হয়নি AV1 এর জন্য। হয়তো ভবিষ্যতে আমরা এটা সুবিধা নিতে পারবো। তো আমি এই ভিডিওর যে প্রজেক্ট সেটাই রান করেছি 4090 এবং আমার মূল ফোকাসটা ছিল যে এটা আসলে কত ভালো প্লেব্যাক পারফরমেন্স আমাকে ডেলিভার করে। কারণ এক্সপোর্টের ক্ষেত্রে আসলে আমরা সবসময় দেখি বেঞ্চমার্ক, বাট এক্সপোর্টের চাইতে আমার কাছে মনে হয় যে একজন এডিটরের জন্য বেশি ইম্পর্টেন্ট প্লেব্যাক পারফরমেন্স, বিকজ ওইটা কিন্তু আপনার এডিটিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটাকে অনেকখানি বদলে দেয়। হ্যাঁ, আই থিঙ্ক এখানে আপনারা হয়তো কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন, স্পেশালি 2 লাখ টাকার উপরে একটা জিপিউতে যখন আপনি ইনভেস্ট করবেন এবং পারফরমেন্স আপনি লাস্ট ইয়ারে যদি 3080 আমার মতো ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে পারফরমেন্সে নাইট অ্যান্ড ডে ডিফারেন্স থাকছে না। যদি পরবর্তীতে সফটওয়্যারগুলো অনেক বেশি অপটিমাইজড হয়ে আসে এই 4090 যে এনকোডার সেগুলোর জন্য, তখন হয়তো আপনারা বেটার সুবিধা নিতে পারবেন এই কার্ড থেকে। বাট ফর নাও অত বেশি ডিফারেন্স আমি দেখিনি। ইনফ্যাক্ট আপনারা হয়তো জানেন যে এনভিডিয়ার যে আইজিপিও সেটার ডিকোডারগুলো কিন্তু আমার কাছে মনে হয় মোর পাওয়ারফুল কম্পেয়ার টু এনভিডিয়াস এনভ্যাঙ্ক। কারণ প্লেব্যাকে আপনি যখন ইন্টেল কুইক সিঙ্ক ব্যবহার করবেন, এটা ফার্স্ট অফ অল অনেক বেশি কোডেক সাপোর্টেড, এনভ্যাঙ্ক কতগুলো কোডেক সাপোর্টেড না। দ্বিতীয়ত এটা আপনাকে মোর স্মুথ পারফরমেন্স ডেলিভার করবে এই ডিকোডিংয়ের ক্ষেত্রে। আর এক্সপোর্টের কথা যদি বলি, এক্সপোর্ট টাইমও কিছুটা মিনিমাইজ হয়েছে। লাইক আমি যদি ডিরেক্ট আমার 3080 সাথে কম্পেয়ার করি, তাহলে এটা আমাকে 20% ফাস্টার এক্সপোর্টিং টাইম দিচ্ছিল কম্পেয়ার টু 3080। সো এখানে কিছুটা ইম্প্রুভমেন্ট রয়েছে, বাট 2,20,000 টাকার পারফরমেন্স ডেফিনেটলি আপনারা পাবেন না। দেন এগেন ফর নাও সামনে হয়তো সফটওয়্যার যদি আপগ্রেড হয়, তখন অনেক বেশি অপটিমাইজড হবে এই 4090-র জন্য সফটওয়্যারগুলো, এবং তখন কিন্তু হয়তো নাইট অ্যান্ড ডে একটা ডিফারেন্স আমরা দেখতে পাবো। তো গাইজ, এই ছিল বেসিক্যালি 4090 PNY নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং পরবর্তীতে এই ধরনের পিসি কম্পোনেন্টসের ভিডিও আপনারা আরও দেখতে চান কিনা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই 4090-র একটা ফুল ইনডেপথ রিভিউ নিয়ে অবশ্যই আমি হাজির হয়ে যাব সামনে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।